আমি আর মা একা ঘরে থাকতাম, কিন্তু রাতে আমার মায়ের ঘর থেকে কিসের যেন আওয়াজ আসতো। একদিন আমি দেখলাম ওখানে কোনো একটা লোক যেন ভিতরে গেল আর ঘরে গিয়ে অদৃশ্য হয়ে গেল। একদিন আমি ঘরের মধ্যে লুকিয়ে গেলাম আর যা দেখলাম সেটা দেখে আমি অবাক হয়ে গেলাম। পুরো গল্পটি শুরু করার আগে তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও, আর সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করতে ভুলো না যেন। আমার নাম রাধিকা। আমি যখন মাত্র 6 বছর বয়সের ছিলাম তখন আমার বাবা এই পৃথিবী থেকে চলে যায়। সে কাজের জন্য অন্য শহরে গেল, যেখান থেকে খবর আসলো যে সে আর পৃথিবীতে নেই। সেখানে আগুন লেগে গিয়েছিল এবং যার কারণে তার লাশটুকুও পাওয়া যায়নি। আমার জন্য এই খবরটা যে কি ভীষণ দুঃখের ছিল তা আমি জানি, কেননা আমি আমার বাবাকে ভীষণ ভালোবাসতাম। আমার মা খুব সুন্দর ছিল আর যুবতী ছিল, কিন্তু তাও সে দ্বিতীয় বিয়ের জন্য না করে দিয়েছিল। এই ব্যাপারটা একটু আমার জন্য অদ্ভুত ছিল এবং আমার পরিবারের জন্য অদ্ভুত ছিল, কারণ আমার মা আমার বাবার সাথে ভীষণ ঝগড়া করত। আমার বাবার কোনো ভালো ব্যবসা ছিল না, আর আমার মা এসেছিল একটি ধনী পরিবার থেকে। আমার দাদু আমাদের ঘরের পুরো খরচা চালাতো। আমার দাদু আমাদের ঘরের খরচা চালাতে গিয়ে আমার বাবাকে সারাক্ষণ বকাঝকা করত, আর আমার মাও আমার দাদুর সাথে মিলে যেত। আমার বাবা ভীষণ কষ্টের মধ্যে ছিল। এরকম অবস্থায় আমি আমার বাবাকে প্রায় কাঁদতে দেখতাম আর খুব চিন্তার মধ্যেও থাকতে দেখতাম। আর কখনো কখনো আমার বাবা আমায় বলতো, আমি তোমাকে ভীষণ ভালোবাসি, আর আমি বলতাম এই পৃথিবীতে সব থেকে ভালো বাবা হলে তুমি। আর একজন মেয়ের ক্ষেত্রে তার বাবাই সব কিছু, সে তার বাবা কোনো ব্যবসায়ী হোক বা যাই হোক না কেন। আমার বাবা যখন আমাকে ছেড়ে চলে গেল, আমি সেই সময় অনেক ছোট ছিলাম। আমার মাকে আমি এতটা ভালোবাসতাম না যতটা আমার বাবাকে ভালোবাসতাম। ছোট ছিলাম তাই এই কষ্টটা কোনোভাবে আমি সহ্য করে নিয়েছিলাম, কিন্তু সেই ব্যাপারটা আমার মাথার মধ্যে বসে গিয়েছিল। আর আমি অনেক রোগের শিকার হয়েছিলাম, যার মধ্যে সবথেকে বড় সমস্যা ছিল যে আমার নিজের ওপর একদম বিশ্বাস ছিল না। আমি কারো সামনে কথা বলতে পারতাম না। আমি খুব কষ্ট করে স্কুলে পড়াশোনা করতাম। এরপর ঘরে বসে বিয়ে পরীক্ষার প্রস্তুতি নিলাম, কিন্তু তাও আমাকে মাঝে মধ্যে বাইরে যেতে হতো, মানুষের সাথে মিশতে হতো, আর তখন আমার হাত পা কাঁপতে থাকতো। মানুষ অবাক হয়ে যেত আর ভাবতো যে এর কি এমন হয়ে গেল যে কথা পর্যন্ত বলতে পারছে না। আমার মনে হতো যে আমি যেন এই পৃথিবীতে একা, কিন্তু আমার মায়ের জীবনে এর কোনো প্রভাব পড়েনি। মা তখনও সাজতো, নিজের খেয়াল রাখতো, বাইরেও যেত। আমি এই পৃথিবী থেকে আমার মায়ের থেকে দূরে থাকতে চাইতাম, আর এজন্যই আমি আমার বাড়ির অতিথিদের জন্য যে সাইডে ঘর বানানো হয়েছিল সেই ঘরে পড়ে থাকতাম। আমি ওই ঘরেই আরাম করতাম, কেননা ওই ঘরটা ছিল বাইরের দিকে আর তার ছাদটা খারাপ হয়ে গিয়েছিল। মা বলেছিল যে আমি যেন বাড়ির ভেতরে চলে আসি, কারণ সেখানে বেশ কয়েকটা ঘর খালি ছিল। মা বলল আমার বাইরে থাকার কোনো দরকার নেই। আমি ভেতরে তো আসতে চাইছিলাম না, কিন্তু সমস্যায় পড়লাম বলেই ভেতরে আসতে হলো। আমার ঘরের ভেতর সামনের যে ঘরটা সেটা আমার মায়ের ঘর। আমার ঘর থেকে আমার মায়ের ঘরের জানালাটা পরিষ্কার নজরে আসে। ছোটবেলায় এই ঘরটা আমারই ছিল, এই জন্য আমি এখানে আসতে চাইছিলাম না, কেননা আমার বাবার কথা মনে পড়তো বারবার। আমি একটা ডাক্তারের সাথেও কথা বলেছিলাম। আমি প্রত্যেক সোমবার ডাক্তারের কাছে চেক আপের জন্য যেতাম, আর ডাক্তারও এটাই বলতো, তুমি তোমার বাবার মৃত্যুকে নিজের মনের মধ্যে নিয়ে বসে আছো, যা তোমার ভেতরে ভয় তৈরি করেছে, যার জন্য তোমার জীবনটাও খারাপ যাচ্ছে। কিন্তু তোমার নিজের উপর নিয়ন্ত্রণ থাকা উচিত, কেননা সে তো এই পৃথিবীতে নেই। মানুষের সাথে কথা বলতে হবে তোমায়। কিভাবে তুমি মানুষের সাথে কথা বলবে, কিভাবেই বা তোমার চলবে তুমি যদি এরকম করতে থাকো? আমি নিজেই নিজের জন্য ভীষণ চিন্তায় ছিলাম, কেননা আমার মাত্র 18 বছর বয়স হয়েছিল। এখন আমি আইন অনুযায়ী সাবালিকা, কেননা আমার বয়স 18 হয়ে গেছে। এখন আমার নিজের কাজ নিজেকেই করা উচিত, নিজের দেখাশোনা নিজেরই করা উচিত। এমনিতেও আমার মায়ের ওপর আমি ভরসা রাখি না। এবার আমি ঘরের ভেতরে এসে গিয়েছিলাম আর একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করেছিলাম। আমার এমন মনে হয় তার ঘরে কেউ একজন আছে। প্রথম রাতে ভাবলাম যে এটা আমার মনের কোনো একটা ভুল, আর আমি ব্যাপারটা অত লক্ষ্য করলাম না, ছেড়ে দিলাম।
কিন্তু দ্বিতীয় রাতেও আমি নিজের কানে শুনেছিলাম কোনো একটা আওয়াজ। আর যখন ঘরে গিয়ে দরজাতে টোকা মারলাম তখন ঘরের আলো জ্বলছিল। এর মানে হলো আমার মা তখনও জেগেছিল, কিন্তু সে এমনভাবে বাইরে আসলো যে মনে হলো সে কেবল ঘুম থেকে উঠে এসেছে। অথচ তার মুখ দেখেই মনে হলো না যে সে ঘুমাচ্ছিল, বরং সে মেকআপ করছিল। আমি বললাম, তুমি জেগে আছো? আমার মা বলল, তুমি এটা জিজ্ঞাসা করার জন্য আমাকে ঘুম থেকে উঠালে? আমার ঘুমটা নষ্ট করলে? আমি বললাম, আমি এলাম কারণ আমি একটা আওয়াজ পেলাম। আমার মা আমাকে বলল, তুমি পাগল হয়ে যাওনি তো? কেন এরকম অদ্ভুত কথা বলছো? এত রাতে? আমার থেকে টিভিটা অন হয়ে গিয়েছিল, এটা টিভির আওয়াজ ছিল, এক্ষুনি আমি বন্ধ করলাম। আমি বললাম, আচ্ছা। আমার মা রেগে গেল। আমি লজ্জায় পড়ে গেলাম, কারণ মায়ের রাগ করা স্বাভাবিক ছিল। আমার এরকমভাবে কথা বলা একদমই উচিত হয়নি। যাই হোক, আমি মায়ের থেকে ক্ষমা চেয়ে নিলাম আর বললাম দ্বিতীয়বার এরকমটা হবে না। সকালবেলা আমি কাজের জন্য চলে গেলাম। পরে আমি মায়ের ঘরে গেলাম। আমার মায়ের সাথে রাত্রিরে এরকমভাবে কথা বলা উচিত হয়নি। আমি মায়ের ঘর পরিষ্কার শুরু করলাম। আমি ভাবলাম যদি ঘর পরিষ্কার করি তাহলে মা খুশি হয়ে যাবে। প্রতিদিন যেরকমভাবে ঘর পরিষ্কার করা হয় সেরকমভাবে আমি মায়ের ঘর পরিষ্কার করতে চাইনি। আমি ঘরটাকে খুব ভালোভাবে পরিষ্কার করতে চেয়েছিলাম, কিন্তু আমি সবেমাত্র কাজ করা শুরু করেছিলাম, আমার হাতে এমন একটা জিনিস আসলো যেটার সঙ্গে আমার মায়ের কোনো সম্পর্ক নেই। এটা ছেলেদের জিনিস, এরকম বলা উচিত যে বিবাহিত ছেলেদের জিনিস, যা এই ঘরে পড়েছিল, তাও বিছানার তলায়। আমি তো অবাক হয়ে গিয়েছিলাম, আর এরপরে আমি আমার মাকে জিজ্ঞাসা করতে পারিনি, কেননা আমার লজ্জা লাগছিল। কিন্তু এই জিনিসটা এই ঘরের মধ্যে কি করছিল? এটা আসলোই বা কি করে এখানে? বন্ধুরা, তোমরা কিন্তু আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি। তোমরা কি আমাকে ভালোবাসো না নাকি? জলদি জলদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো দেখি। চলো বাকি গল্পটুকু এরপর শুরু করা যাক। এখনো পর্যন্ত আমার ঘর পরিষ্কার করা শেষ হয়নি। আমি ঘরের দরজায় যেন আওয়াজ পেলাম। আমি ভাবলাম আমার মা এসেছে। আমি আমার ঘরে চলে এলাম। আমি ঘর পরিষ্কার করার ব্যাপারটা আমার মন থেকে বের করে দিলাম। তার পরের দিন আর একটা সত্যি কথা জানতে পারলাম যে আমার মায়ের ঘরে টিভি তো ছিল, কিন্তু সেই টিভিটা ছিল খারাপ, চলতো না। এই ব্যাপারটা আমাকে ঘরের চাকর বলেছিল, যে কিনা সপ্তাহে একদিন করে আসতো। সে বলল, এই টিভিটা তো কবেই খারাপ হয়ে আছে, তোমার মা তো বলেছে যে এই টিভিটা আর ঠিক হবে না। আমায় এটাও বলেছিল যে তুমি টিভিটা নিয়ে চলে যাও, যদি ঠিক করতে পারো তাহলে তোমার বউ বাচ্চা দেখতে পারবে। আমি আমার বরকে বলেছি আমার বর যেন টিভিটা নিয়ে যায়, কিন্তু আমার বর টিভিটা নিতে আসেনি। সে ভীষণ অকর্মণ্য, কোনো কাজই করতে চায় না। চাকরটা তো নিজের সমস্যায় বলতে শুরু করে দিল, কিন্তু এখানে আমার ধ্যান অন্য একটা জায়গায় ছিল, যে যদি টিভি খারাপই ছিল তাহলে মা এত রাতে টিভি চালালো কেন? আর ওটা যদি টিভির সাউন্ডই না হয় তাহলে আমার মায়ের ঘরে কি কোনো লোক ছিল? তাহলে সব কিছু কি মা আমাকে মিথ্যে বলল? আমি তো আমার জীবনের অনেকগুলো বছর এই বাড়ির বাইরে ঘরে কাটিয়ে দিয়েছি। আমি ঘরের ভেতর যখন আসতে চাইলাম তখন এই সমস্ত কথা আমি জানতে পারলাম। ঘর বেশ ছোট ছিল, যেখানে মাত্র দুজন গেস্টের থাকার জায়গা ছিল। সেখানে বাথরুমও ছিল না, বাথরুম অনেকটা পেছনের দিকে ছিল। শীতকালে যার জন্য বাথরুম করতে আমার বাইরে যেতে হতো। আমার মা কখনো আমাকে বলেনি যে তুমি ভেতরে এসো, এই ঘরের মধ্যে তুমি কি করে থাকবে, ঘরটা তো ভালো না, তোমার বাথরুমের জন্য বাইরে যেতে হয়, সর্দি লেগে যেতে পারে, ঠান্ডা লাগতে পারে। অথচ আমি তার একমাত্র মেয়ে, আর এখন তো ঘরটা ভেঙে গেছে, আর সেজন্যই এখন আমাকে মা ভেতরে ডেকেছে। আমার দাদুর এটা ছিল একটা পুরনো বাড়ি, যার দুটো অংশ ছিল। একদম সামনের জায়গাটায় অন্য কেউ কবজা করে নিয়েছিল। কে জানি কি করে জিতে এসে ওই অংশটা নিয়ে নিল নিজের নামে করে। আমাদের কাছে অল্প একটু অংশ ছিল। বাড়িটা তো প্রায় 100 বছর পুরনো, যখন কিনা ইংরেজরা রাজত্ব করত। কেউ যখন বাড়িটা দেখত তখন সে অবাক হয়ে যেত আর বলতো যে আমরা ঘরের ভেতরটা দেখতে চাই, আরও অনেক কিছু বলতো। কিন্তু আমার ছোটবেলা এখানেই কেটেছিল, তাই এই বাড়ির প্রতি আমার খুব একটা অদ্ভুত ভালো লাগা নেই। আমার দাদু এই দুনিয়া থেকে চলে গিয়েছিল, কিন্তু তাও কিছু পয়সা দিয়ে আমাদের খরচা চলেই যেত। আমরা ঘরে চাকরও রেখেছিলাম। একদিন আমার মা আমাকে বলল, তুমি একটা অলস মেয়ে, এখন এসে আমাকে চুলে রং লাগিয়ে দাও তো।
আমি তো এটা ভাবতেই লাগলাম যে এই বয়সে মা সেজেগুজে কাকে দেখাতে চায়। আমার মাকে দেখে আমার একদম ভালো লাগতো না। যে কিনা এত বছর ধরে বিধবা, সে নিজের এত খেয়াল কেন রাখে? আর সে একদম এমনভাবে থাকতো যেন সে সদ্য বিবাহিতা। একবার কিসের যেন এক প্রোগ্রামে আমার মাকে হাতে মেহেন্দি করতে দেখেছিলাম। কিন্তু সাধারণত বিধবাদের তো ইচ্ছাই করে না এসব। আর যখন আমার স্বামী নেই তখন আমি মেহেন্দি করে কাকে দেখাবো? কিন্তু মা সেই সমস্ত কিছুই করতো না যা কিনা একজন বিধবা মহিলা করত। সে বিবাহিত মহিলার মতো নিজের বেশ খেয়াল রাখতো। আর এবার যখন চুল সাদা হতে লাগলো তো তখন চুলে রং লাগাতে লাগলো। মা মেহেন্দিও লাগালো, ভালো গাঢ় রঙের জামা পরতো আর সেজে গুজে থাকতো। মা নিজের পা পরিষ্কার করে রাখতো, নখে নেল পলিশ দিত, সবসময় নিজে সেজে গুজে থাকতো। আমি নিজে এত নিজের খেয়াল রাখতাম না যতটা না আমার মা রাখতো তার নিজের। আমি শুনেছিলাম আমার মা আমার বাবা প্রেম করে বিয়ে হয়েছিল, যার জন্য আমার বড়লোক মা গরিব বাবাকে বিয়ে করেছিল। না হলে আমার দাদু এই সম্বন্ধ কোনোদিনও মেনে নিত না। তিনি ছিলেন সেনাবাহিনীতে এবং ভীষণ শক্ত মনের মানুষ। একবার রাতে মায়ের ঘর থেকে আবার আওয়াজ আসলো। আমি কান লাগিয়ে শোনার চেষ্টা করলাম। একটা আওয়াজ যেন মনে হলো কোনো লোক কথা বলছে। আমার মা হাসছিল, মনে হলো সে লজ্জা পাচ্ছে। এমন মনে হচ্ছিল লোকটা যেন আমার মায়ের প্রশংসা করছে। আমি সত্যি বুঝে গিয়েছিলাম যে ভেতরে কোনো লোক আছে। আমার বাবার মৃত্যুবার্ষিকীতে আমি মাকে দেখতে লাগলাম, সে সেজেগুজে বাইরে বেরিয়ে এলো। আমি মাকে বললাম, আজ অন্তত সাদা কাপড় পরে আসলেই পারতে। মা, শুনেছি বিধবারা সাজলে স্বামীর আত্মা কষ্ট পায়। আমি বললাম, আমি প্রত্যেকবারের মতো সমস্ত গরিবদের সাহায্য করব। মা বলল, যাও গরিবদের সাহায্য করো। আমি বললাম যে, তুমি কোথায় যাচ্ছ? বলল যে, আমার এক বন্ধুর বিয়েতে যাচ্ছি। আমি বললাম যে, আজ তোমার স্বামীর বার্ষিক কাজ, আর আজ তুমি তোমার বন্ধুর বিয়েতে যাচ্ছ? মা বলল যে, বার্ষিক কাজ প্রত্যেক বছর হয়, যে মারা গেছে তার সাথে কেউ মরে তো যায় না। আমার বন্ধু খুব ভালো, তার একটা বড় ছেলে আছে যে শহরে থাকে। আমি তার সাথে তোমার বিয়ে করাতে চাই, তো আমাকে তো সেখানে যেতেই হবে। আমি শুনে বললাম, যখন তোমার বন্ধু জানতে পারবে যে তুমি তোমার বরের বাৎসরিক কাজের দিন সেজে গুজে গেছো, তোমাকে তারা মানুষ ভাববে তো? আমার মা বলল, তুমি ভীষণ বেয়াদব হয়ে গেছো। খবরদার, আমার সামনে এই ধরনের কথা আর কখনো বলবে না। তোমার বাবা তো এরকম ছিল না, জানি না তুমি কার মতো হয়েছো। আমি বললাম, উনি আমার বাবা ছিলেন, আর ওনার জন্য একটুখানি সময় বের করা উচিত, কিন্তু তুমি তো কাউকে পরোয়াই করো না। আমার মায়ের সত্যি এই ব্যাপারে কোনো পরোয়া ছিল না, তার কিছু যায় আসতো না বললেই চলে। এবার তো সে কোনো কথার জবাব না দিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। কিন্তু ওই রাতেই আমি এমন কিছু দেখেছিলাম যেটা দেখে আমার পায়ের তলার মাটি সরে গিয়েছিল। আমি রাত্রে জেগেছিলাম, আমার ঘুম আসছিল না। আজ এমনিতেও ঘুম আসতো না। আজকে সারাটা দিন আমার জীবনের খুব বাজে দিন ছিল। আমি আমার মায়ের ঘরে কোনো একটা লোকের ছায়া দেখতে পেলাম, যেটা জানালা দিয়ে দেখা যাচ্ছিল। আমি পুরোপুরি বুঝে গিয়েছিলাম যে আমার মায়ের ঘরে কোনো লোক আছে। আমি তাড়াতাড়ি উঠে পড়লাম। এক মুহূর্ত নষ্ট না করে ঘরে গিয়ে টোকা মারতে লাগলাম। যখন আমার মা ৩-৪ মিনিট পর দরজা খুলল, আমি বুঝতে পারলাম যে ঘরে কেউ আছে। সে বাইরে বেরোতে পারেনি, ঘরেই আছে। সে ভেতরে ছিল আর ভেতরে থেকেই গিয়েছে। আমি যখন ভেতরে গেলাম, আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে যাচ্ছিল। কারণ আজব ব্যাপার, ওখানে তো কেউ নেই। বিছানায় এত ছোট চাদর ছিল যে বিছানার তলা পর্যন্ত দেখা যাচ্ছিল। তার মানে লোকটা বিছানার নিচেও নেই। আমি বললাম, আমার ঘরের কলটা খারাপ হয়ে গেছে, আমাকে বাথরুমে যেতে হবে। আর আমি বাথরুম ব্যবহার করতে গেলাম, কিন্তু সেখানে কেউই ছিল না। আমি ভীষণ অবাক হলাম। আমি বুঝতে পারছিলাম না, একটা লোকের ছায়া দেখলাম, একটা লোকের আওয়াজও শুনলাম, অথচ ঘরের মধ্যে সে কোথায় গায়েব হয়ে গেল? সে কোথায় হারিয়ে গেল, কোথায় লুকিয়ে গেল, আমি কিছুই বুঝতে পারলাম না। এ ব্যাপারে মায়ের সাথে কোনো কথাও বললাম না, কারণ আমার কাছে আজ উপযুক্ত প্রমাণ নেই। আমি শুধু এমনি মিথ্যা কথা বলে দিলাম যে আমার ঘরের বাথরুমের কল খারাপ হয়ে গেছে। এরপর আমি আমার ঘরে ফিরে এলাম। কিছুক্ষণ পরে আমার মায়ের ঘর থেকে অল্প অল্প আওয়াজ আসতে শুরু করলো। হয় আমার মা পাগল হয়ে গিয়েছিল, অথবা আমার মায়ের ঘরে কেউ নিশ্চয়ই ছিল, যার সাথে মা কথা বলছিল। কোনো একটা ব্যাপার তো হবেই।
আর না হলে ওই ঘরের মধ্যে কোনো ভূত আছে যে আমাকে দেখে লুকিয়ে পড়ে। কেননা কোনো মানুষ হলে এত তাড়াতাড়ি লুকোতে পারতো না। আর কোথায় বা লুকাবে? ঘরের দরজা দিয়ে বাইরে যেতে পারবে না, জানালা দিয়ে? আমার তো মাথায় যন্ত্রণা হতে শুরু করলো। আমি এই কথাটা কাউকে বলতে পারছিলাম না। আমি ভীষণ চিন্তায় ছিলাম, এটা ভেবে যে আমার মা কেন এতদিন ধরে বিয়ে করেনি, আর সে এত খুশি কি করে আছে। আমি এতদিন ভাবতাম যে আমার মা খুশি আছে তার কারণ মা বাবাকে খুব ভালোবাসতো। আমার বাবাকে আজও হয়তো নিশ্চয়ই ভালোবাসে, তাই সে কোনো সৎ বাবাকে ঘরে আনেনি। কিন্তু এখন তো বুঝতে পারলাম যে নিশ্চয়ই অন্য কোনো ব্যাপার আছে। আমার মায়ের জীবনে হয়তো অন্য কোনো ব্যক্তি আছে, আর আমার মা তার সাথে খুব বাজে কাজ করছে। না হলে সে ঘরের মধ্যে কি করে? আমার পাকা প্রমাণ দরকার ছিল, কেননা আমি আমার মাকে বলতে চেয়েছিলাম যে আমি কোনো বাচ্চা নই, আর আমি সমস্ত কিছু জানতে পেরে গেছি। যদি এমনটাই হয় তাহলে আমি একা আর এখানে থাকতাম না, এখান থেকে চলে যেতাম। কেননা এইভাবে আমার বাবার স্মৃতিতে কষ্ট হতো, আমার বাবার আত্মা কষ্ট পেত। আমি ভীষণ চিন্তায় ছিলাম, ভীষণ উদাস মনে থাকতাম। আর সব কিছু জানার জন্য একটা ভালো প্ল্যানের দরকার ছিল আমার। আমি ঘরের ভেতরে যেতে পারলাম না। আমি যে ঘরে কাউকে পেলাম না, এর জন্য আমার বেশ আফসোস হতো। আমাকে একটা বুদ্ধি খাটাতে হলো, এমন একটা বুদ্ধি যেখানে ভুলের কোনো জায়গা নেই। আর শেষ পর্যন্ত আমার মাথায় একটা প্ল্যান এলো, যেটার মধ্যে কোনো ভুল হতেই পারে না। কিন্তু যদি আমি ধরা পড়তাম তাহলে আমার মা আমাকে অনেক কথা শোনাতো, কিন্তু অন্ততপক্ষে আমি সত্যি কথাটা তো জানতে পারবো। কিন্তু এমনিতেও আমার মনে হয় যে কথা শোনানোর জায়গায় আমি আছি। আমি ভেবে নিলাম যে আমাকে কিছু একটা করতে হবে। আমি আমার মাকে বললাম যে আজ আমার বন্ধুর বাড়িতে আমি পড়তে যাব, রাতে আর বাড়িতে ফিরবো না, সকালে বাড়িতে আসব। আমার মা বলল, ঠিক আছে চলো, খুব ভালো কথা, তুমিও তো কোনো না কোনো একটা প্ল্যান বানিয়ে নিয়েছো, না হলে তুমি তো ঘর থেকে বাইরে বের হতেই চাও না। মনে হয় আমার মা খুশি হয়েছিল যে আমি রাত্রিরে বাসায় থাকবো না। এজন্য পরে আমি আমার মাকে ফোন করে বললাম আমি আমার বন্ধুর বাড়িতে পৌঁছে গেছি, যদিও তখনও পর্যন্ত আমি ঘরের বাইরে যাইনি। আমার মা বলল, ঠিক আছে, সকালবেলা ধীরে সুস্থে বাড়ি ফিরে এসো। কিন্তু আমি আমার বন্ধুর বাড়িতে তো যাইনি, আমি আমার মায়ের ঘরেতেই লুকিয়েছিলাম। আর এমন একটা জায়গায় লুকিয়েছিলাম যে ঘরে মা কী করে সেটা সহজে দেখতে পাওয়া যায়। আমার মা ঘরে আসলো আর এসেই তৈরি হওয়া শুরু করলো। এরপর ঘরের মধ্যে সেই ঘটনা ঘটলো যেটা দেখে আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল। আমার মা এত সুন্দর করে তৈরি হয়েছিল যা বলার মতো না। আমার মা মেঝে থেকে কার্পেট সরালো, যাকে আমি নিজে থেকে কখনো কার্পেট সরাতে দেখিনি, কেননা সেই পর্দাটা খুব ভারী ছিল। আর ওর নিচে যা দেখলাম তা দেখে আমি অবাক হয়ে গেলাম। তার নিচ থেকে একটা জেলের দরজা ছিল। আমার মা ওই দরজা জোর করে ঠেলে খুলে দিল। ওখান থেকে একটা লোক বেরিয়ে আসলো, আর যাকে দেখতেই আমার মা তাকে জড়িয়ে ধরলো। এটা দেখে আমার নিঃশ্বাস আটকে যাওয়ার মতো অবস্থা হলো। আমার মনে হলো যে আমি মরে যাব। আমি দেখলাম এক লোক, হয়তো আমার বয়সী কেউ হবে, সে এসে মায়ের সাথে মজা নিচ্ছে। আমি এটা দেখে অবাক হলাম যে মায়ের বয়স আর তার বয়সের বেশ পার্থক্য, তবুও তারা একে অন্যকে নিয়ে মজা পাচ্ছে। এরপর আমার মা আর সেই লোকটি এক আদিম খেলায় মত্ত হলো, আর অর্ধেক রাত পর্যন্ত চলল সেই খেলা। এরপর লোকটি ভোরবেলা আবার সেই জায়গা দিয়ে নিচে নেমে গেল, আর আমার মা ফ্রেশ হতে ওয়াশরুমে গেল। সেই সুযোগে আমিও ঘর থেকে বেরিয়ে নিজের ঘরে চলে এলাম। সকালবেলা মা আমাকে ঘরে দেখে জিজ্ঞাসা করলো আমি কখন বাড়ি ফিরেছি। এরপর আমি আমার মাকে সব সত্যি কথা বলে দিলাম। আমি বলে দিলাম যে আমি রাতে বাড়ির বাইরে ছিলাম না, বরং তার ঘরেই ছিলাম। তাকে বললাম তার ঘরে যে কি চলে এসব আমি জানতে পেরে গেছি। মাকে বললাম, আর এজন্যই তুমি তার মানে এতদিন বিয়ে করনি? আমার কথা শুনে আমার মায়ের মাথায় আকাশ ভেঙে পড়ল। সে বুঝতে পারলো আমি তার ঘরের সব লুকিয়ে লুকিয়ে দেখে ফেলেছি। এরপর সে আমাকে প্রস্তাব দিল যেন আমিও তাদের সাথে যোগ দিই, না হলে সে আমাকে বাড়ি থেকে বের করে দেবে আর আমাকে বদনাম করে ছাড়বে। আমি বুঝতে পারলাম এখন আমার তিন কুলে কেউ নেই। আমি যদি মায়ের কথায় রাজি না হই তাহলে সে আমাকে আর এই বাড়িতে রাখবে না,
আর আমার মাথার ওপরে যে ছাদটুকু রয়েছে সেটাও চলে যাবে। তাই আমি আমার মায়ের কথায় বিনা দ্বিধায় রাজি হয়ে গেলাম। এরপর থেকে লোকটি আর গোপনে নয়, প্রকাশ্যে এসে আমাদের সাথে খেলতে লাগলো। আর এভাবে চলতে চলতে মা আর কোনো দিন বিয়ে পর্যন্ত করেনি। আমারও বিয়ের বয়স প্রায় পার হয়ে যাচ্ছিল। আর আমার এখন এতটাই অভ্যস্ত হয়ে পড়েছিলাম যে এটা ছাড়া আর অন্য কিছু ভালো লাগতো না। লোকটির খেলার ভঙ্গিও বেশ দারুণ ছিল বলেই আমরা দুজনকে একসাথে সুখ দিতে পারত। তো বন্ধুরা, আমার আজকের গল্পটি কেমন লাগলো? গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দাও। আর এরকম গল্প প্রতিদিন পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করতে ভুলো না যেন।